আমি, এবং আজ রাত 10টায় সেটা আমরা যখন ফোন ইন প্রোগ্রাম হবে তখন জানবো সিটিভিএনে। কিন্তু এটা বাস্তব, 9 তারিখ মানে গত শনিবার শুভেন্দু অধিকারীর শপথ ছিল। সারাদিন তিনি কখনো ভারত সেবাশ্রম সঙ্গে গেছেন, কখনো শ্যামাপ্রসাদের জন্মভিটেতে গেছেন, কখনো কালীঘাটে গেছেন। ওই দিনটার মধ্যে গড়িয়াহাটে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে গড়িয়াহাট মোড়ে। তারপরে হাতে থাকলো হচ্ছে 10 তারিখ মানে রবিবার মূলত কাজের দিন নয়, 11, 12, আজকে হচ্ছে 13 তারিখ। এই 3 দিনে যা যা পদক্ষেপ সরকার নিয়েছে, এটা যদি আগের সরকার নিত তাহলে আজকে সত্যি বাংলা কি হতো? বাংলার অগ্রগতি হতো নাকি বাংলা পিছিয়ে পড়তো আপনারা ভালো জানেন। আমি আমার মুখ থেকে আজকে এই প্রশংসার আপ্তবাক্য বলবো না, কারণ আমরা তো ওই চলতি কথায় তোষামোদের সঞ্চালনা করি না। কিন্তু একটা জিনিস ঠিক, যে তোষামোদ, অ্যাপিসমেন্ট পলিটিক্স, ইললিগাল অ্যাক্টিভিটিস শহর কলকাতা, জেলা, গ্রাম গঞ্জে এমনভাবে ছড়িয়ে গিয়েছিল যে সেটাকে লাগাম দেওয়া প্রয়োজন ছিল, সেটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন ছিল। একাধিক সময় আমরা দেখেছি যে উচিত জিনিস অনুচিত বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন দাবি, ন্যায্য দাবি কোর্টের দরবারে গিয়ে তাকে ডিলে করে দেওয়া হচ্ছে। দিনের পর দিন পিপিদেরকে পয়সা দেওয়া হচ্ছে, সরকারি উকিল। দিনের পর দিন সরকার পক্ষ বা রাজ্যের গত শাসক দল তারা সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা পেমেন্ট করছেন উকিলদের, আইনজীবীদের, যারা লিগাল কনসালটেন্ট থাকেন তাদের, বড় বড় লিগাল ফার্মকে কোটি কোটি টাকা পে করছেন। যোগ্য মানুষের দাবি শোনা হয়নি। এখন আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা শুনতেও পাচ্ছি, যে ইললিগাল কনস্ট্রাকশন এটা থাকলে তার বিপদ আছে। ইললিগাল কোনো সরকারি কর্মী বা আধিকারিক কেউ করলে তার বিপদ আছে। আসুন অ্যাকশন মুডে রাজ্য সরকারে প্রথম আপনাদেরকে দেখাই তিলজলা তপসিয়ার ছবি, যেখানে গতকাল আগুন লেগে যে দুজনের মৃত্যু হয়েছে, পরে দেখা গেছে ইললিগাল। আমাকে কিছু সূত্র বলছে যে এইভাবে ভাঙা শুরু হলে তিলজলা তপসি অনেকটাই কিছুই আর থাকবে না, 20% লিগাল, বাদ বাকি 80% ইললিগাল। ঠিক আছে, সরকার নজর দেবে এদিকে। একের পর এক ইললিগাল কনস্ট্রাকশন যদি ভাঙার সিদ্ধান্ত নেয় সরকার, তাহলে সেটা খারাপ কি? আইনের চোখে যেটা ঠিক সেটা করছে সরকার। আপনাদের মনে আছে গার্ডেন রিচে 11 জন মানুষের প্রায় মৃত্যু, 11-12 জনের প্রায় মৃত্যু হয়েছিল অগ্নিকাণ্ডের ঘটনায়। তারপরেও কিন্তু ইললিগাল কনস্ট্রাকশন কোথাও বন্ধ হয়নি বা ভাঙার ব্যবস্থা কলকাতা পুরসভা নেয়নি। গার্ডেন রিচের ওই বাড়িটাকে শুধু ভাঙা হয়েছিল, বাদবাকি আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আজকে এই সিদ্ধান্ত আগামী দিনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে অনৈতিক, অবৈধ, বেআইনি, গ্যার কানুনি কিছু করতে গেলে তার উপরে সরকারের নজর থাকবে এবং সরকার পদক্ষেপ নেবে। এ হচ্ছে একদম পরিষ্কার। সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কাদম্বিনী বা অভয়া, তার মাও কিন্তু শিয়ালদা কোর্টের কাছে দাবি করেছেন যে 3 জন তার মেয়ের দেহ নিয়ে যখন মারা যাওয়ার পর তাদের কাছে পৌঁছতে দেয়নি, তাদের বিরুদ্ধেও নতুন করে মামলা এবং সিবিআই তদন্তের তার অনুরোধ করেছেন। আমার বিশ্বাস এটা হবে। তার মধ্যে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ আছেন। ঠিক আছে, তো কাজেই সাবধান থাকতে হবে। যারা যা দুষ্কর্ম করেছে, অপকর্ম করেছে, জানি না সোনার বাংলা হবে কিনা, তবে এই গত 3 দিন মানে আপনি ধরে নিন 10, 11, 12 এই 3 দিনের অ্যাক্টিভিটিস যদি রাজ্য সরকারের দেখি, তাহলে চূড়ান্ত সমালোচক যে বিজেপি সরকারের বা পশ্চিমবঙ্গ সরকারের চূড়ান্ত সমালোচক, তার কাছেও আজকে লেখার মতো বা বলার মতো কিছু নেই। আমি সোশ্যাল মিডিয়া অনেক ফলো করে দেখেছি, এখনো পর্যন্ত সরকারের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন সব মানুষ। কি হবে আগামী দিন বলবে, কারণ আমরা এর আগেও আমাদের অভিজ্ঞতা আছে, প্রথম 1.5-2 বছর অসাধারণ কাজ হয়, তারপরে আবার প্রবলেম হয়। তো সেটা যাতে না হয় আমরা তাই চাইব। যাই হোক, আজকে যারা রয়েছেন এখানে আমি পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব শক্তি মৈত্র, জাতীয় কংগ্রেস মুখপাত্র, আমি স্বাগত জানাবো। চার্লস নন্দী, বিজেপি মুখপাত্র, আমি স্বাগত জানাবো। দ্রুত চলে যাব তিলজলার সেই ছবি। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা ঘুরে দেখিয়েছেন যে তিলজলায় গতকালকে অগ্নিকাণ্ড এবং তারপরে মৃত্যু। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বলেই দিয়েছিলেন যে অবৈধ হলে কিন্তু কাগজপত্র চেক হবে, তাহলে বাড়ি ভাঙা হবে। যেমন বলা তেমনি কাজ।
আজকে আমরা দেখতে পাচ্ছি বুলডোজার চলে গেছে, বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে। আমাদের অভিরূপা শাহ বিকেলের দিকে ছিলেন ঘটনাস্থলে, তিনি ঘুরে দেখিয়েছেন এবং সেই সময়কার করা প্রতিবেদন আপনাদেরকে দেখাই, আসুন দেখি। ইতিমধ্যেই যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে তিলজলা এলাকায়, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যে বাড়ি ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত কমিটির রিপোর্টে পুরোটাই বেআইনি বলে ঘোষণা করে দেওয়া হয়, সেই বাড়ি রিপোর্ট আসার পরে একেবারে দুমড়িয়ে মুশড়িয়ে বুলডোজার নিয়ে ভেঙে ফেলার কাজ শুরু করলো কেএমসি, কেএমডিএ এবং কলকাতা পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গোটা এলাকা জুড়ে মোতায়েন করে রেখে গোটা এলাকা ফাঁকা করে দিয়ে অ্যাকশন মোডে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তিলজলায় বেআইনি বাড়ি জেসিবি দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলার কাজ শুরু করলেন কেএমডিএ কেএমসির আধিকারিকেরা। পুরো এই গোটা বাড়ি যেটা বেআইনি, এই বাড়িতেই যে কারখানা চলছিল লেদার, সেই চামড়ার কারখানা, সেটাও বেআইনি ছিল এবং কোন রকম অনুমতি না নিয়েই গোটা বাড়িটি তৈরি করা হয়, এমনটাই অভিযোগ। এবং প্রাথমিক যে তদন্ত রিপোর্ট, সেই রিপোর্টে উঠে আসে এবং তারপরেই তড়িঘড়ি এই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত। পরবর্তীকালে যে ছবিটা দেখতে পাওয়া যায়, অর্থাৎ দুজন ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে, এবং রিপোর্ট আসার পরেই গোটা বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করলেন কেএমডিএর আধিকারিকেরা। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। এরকম তুরন্ত অ্যাকশন দরকার, তুরন্ত অ্যাকশন, মানে ফ্যাক্ট চেক হবে তারপরে অ্যাকশন। না হলে রাজ্য যে পরিমাণ পিছিয়ে গেছে, যেটা বলতেন একটা সময়, আমরা অনেক সময় বলতাম যে এই প্রচারের জন্য, রাজনীতির জন্য হয়তো এটা বলা হচ্ছে, আর তদানীন্তন সরকারও মানুষকে বোঝানোর চেষ্টা করতেন যে যেটা হচ্ছে সেটাই ঠিক হচ্ছে। পরিবর্তন বাংলার জন্য বিপদ ডেকে আনবে। আমাদের সঙ্গে চার্লস নন্দী রয়েছেন, বিজেপি মুখপাত্র। তা ওনার কাছে যাওয়ার আগে বিশ্বজিৎ দাস, মাননীয় অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে অনলাইনে এসে যুক্ত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আর একটু পরে আপনার কাছে যাচ্ছি। আমার এক কলিগ থাকেন সুবীর মজুমদার, বুঝলেন চার্লস দা, ওই তপসিয়া তিলজলা এলাকায়। তো আজকে যখন প্রোগ্রাম শুরু হলো, ঠিক তার আগে আমি সুবীর মজুমদার বলছে যে এরকম যদি হয় তাহলে তো অর্ধেক তিলজলা তপসিয়া ভাঙা পড়ে যাবে। আমি বললাম কেন? বলছে দেবাশিস ইউ কান্ট বিলিভ যে ওখানে 80% ওপর হচ্ছে ইল্লিগাল সব কিছু কনস্ট্রাকশন। সুবীর মজুমদার আজকে একটু আগে আমাকে বলছে। আপনি আমাকে একটা জিনিস বলুন যে এটা কি সত্যি? আর যদি সত্যি 80% ইল্লিগাল হয়, বা আমি ধরে নিচ্ছি ম্যাসিভ ম্যাক্সিমাম ইল্লিগাল, সরকারের পক্ষে এই ইনিশিয়েটিভ নেওয়া সম্ভব হবে? এটা নয় একটা বাড়ির ক্ষেত্রে হচ্ছে, সব ক্ষেত্রে সম্ভব? দেখুন, আমি প্রথমেই বলে রাখি যে আমাদের যে সরকার পশ্চিমবঙ্গে এসেছে বিপুল জনসমর্থন এবং বাংলার মানুষের আশীর্বাদে আমাদের কাজ করে দেখাতে হবে। আমাদের কাছে একটাই মন্ত্র, সেটা হচ্ছে পারফর্ম অর পেরিশ। মানুষ আমাদের কাছে কাজ চেয়েছে। তো এখানে আমাদের প্রথমে মনে রাখতে হবে যে আমরা চাই দুষ্টের দমন, শিষ্টের পালন। কোনো ইললিগাল কাজ করে কেউ বেরিয়ে যাবে, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি যখন আমাদের এখানে ভোট যুদ্ধ চলছিল এবং বিভিন্ন সময় উনি যে বিভিন্ন পাবলিক মিটিংয়ে উনি অ্যাড্রেস করেছেন, সেখানে বারে বারে বলেছেন যে আমরা সরকারে এলে আপনাকে সুশাসন দেবো, একটা ক্লিন অ্যাডমিনিস্ট্রেশন দেবো। এই যে দুর্নীতি, নেক ডিপ করাপশান, সীমাহীন দুর্নীতি, এর আমরা শেষ করে ছাড়বো। কারণ মনে রাখতে হবে, আপনি যদি প্যান ইন্ডিয়া দুর্নীতির ইন্ডেক্স দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের 48% যে দুর্নীতির ইন্ডেক্স, তা দেখা যাচ্ছে ব্রাইবারিতে আমরা ইন্ডিয়াতে 48% এগিয়ে আছি। মানে 100টা কেসের মধ্যে 48টা কেসে ব্রাইব দিয়ে কাজ হয়, মানে ঘুষ দিয়ে কাজ হয়। এটা হচ্ছে প্যান ইন্ডিয়া ইন্ডেক্স। আমরা এই জায়গাতে আছি। এখানে কোনো সৎ মানুষ যদি কোনো ব্যবসা করতে যায়, তার কাজ হবে না। আপনি একটি পুরসভায় যান, আপনি ধরুন সারা জীবন টাকা জমিয়ে একটা হোম লোন নিয়ে বাড়ি করতে যাবেন, পুরসভায় আপনি বিল্ডিং প্ল্যান করতে যান, আপনারটা স্যাংশন হবে না। কিন্তু 2 নম্বরই কোনো প্রমোটার, সে 10তলা বিল্ডিং করে 20 টাকা করে তার স্যাংশন হয়ে যাবে। তো আমরা চাই যে এর নিরসন হোক, আমরা চাই যে দুর্নীতি দমন হোক এবং মানুষ শান্তিতে বাস করুক। এবং আমরা চাই যে যারা ইললিগাল কনস্ট্রাকশন করেছে, পুরসভার সাহায্যে এই যে একটা আঁতাত রাজনীতি এবং তার সঙ্গে যে এই দুর্নীতির বাজদের আঁতাত, এই আঁতাত বন্ধ করার জন্য শুভেন্দু অধিকারী আমাদের। আপনার কি মনে হয় যে গত মানে তিনটে টেনিয়রে কলকাতার এই অবৈধ কাজকর্ম আরও বেশি বেড়েছে? না, এটা তো কলকাতার বেশ কিছু জায়গা আছে। আপনি যেটা বলছিলেন 80%, আমি তো বলবো যে কলকাতার বেশ কিছু জায়গা আছে যৌতুকগৃহ। আচ্ছা, যৌতুকগৃহ বললে আন্ডারস্টেটমেন্ট করা হয়, এত খারাপ অবস্থা হয়ে বসে আছে। সবটা টাকার খেলা, কোটি কোটি টাকার ব্যাপার আছে। আমার মনে হয় এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এতগুলো জলজন্ত মানুষ ওখানে বাস করেন, তারা তো ইনোসেন্ট মানুষ।
আচ্ছা, এবার এই সমস্ত জায়গায় যারা বিধায়ক ছিলেন বা আগের কাউন্সিলর বা পুরসভার যারা সংশ্লিষ্ট দপ্তরে ছিলেন, এই এলাকা মনে হয় সুবিধা আমার সামনেই বসে আছে, জাভেদ খান মনে হয় বিধায়ক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে, মানে হবে এরকম? যদি স্পেসিফিক কোনো এফআইআর হয়, যদি স্পেসিফিক কোনো তদন্ত হয়, আমাদের কাছে তো জাভেদ খান বা কোনো এমএলএ বলে তাকে তার নামে বারবার করে আমরা এই ধরনের টাকা তোলা দুর্নীতির অভিযোগ আমরা শুনি। শুধু জাভেদ খান কেন, ওদের তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে পাড়ার কাউন্সিলর, তারপরে তার যে অ্যাসিস্ট্যান্ট, সব কটা চোর। ওই জন্য মাঝখানে দেখলেন না, পাড়ায় পাড়ায় দেয়াল লিখানো ছিল, মমতা চোর, অভিষেক চোর, তৃণমূলের সবাই চোর, কেষ্ট চোর, পার্থ চোর, তৃণমূলের সবাই চোর, সবাই জানেন। ঠিক, তার মানে সরকার পদক্ষেপ নেবে, আপনি বলছেন এই ক্ষেত্রে জিরো টলারেন্স বেসিস। এখনো পর্যন্ত গত 3 দিনের অভিজ্ঞতায় জিরো টলারেন্সে সরকার কাজ করবে, দুর্নীতি এবং বেআইনি কোনো কাজ মেনে নেওয়া হবে না। শক্তিদা, আপনার কি মনে হয়? আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং সম্পূর্ণভাবে বিজেপি বিরোধী একটি রাজনৈতিক দলকে আপনি রিপ্রেজেন্ট করেন এবং করেছেন এবারও। আপনি আমাকে বলুন, আপনি সরকারের 3 দিনের কাজকর্ম, আমি কি হয়েছে আগে, আজ থেকে 30 বছর আগে কি হয়েছে, আমি এই পারসেপশনে যাব না। আপনি শপথ নেওয়ার পরে 10 তারিখ সানডে ছিল, 11 তারিখ মানডে ছিল, 12 তারিখ হচ্ছে মঙ্গলবার ছিল, আজ হচ্ছে বুধবার, আপনি প্যানেল করছেন। গত 3 দিন যা দেখলেন, ইনক্লুডিং একদিন ছুটির দিন, কি দেখলেন, কি বুঝলেন, কি মনে হচ্ছে আপনার? না, এবারের নির্বাচনে পোলারাইজেশনটা খুব ক্লিন হয়েছে। আচ্ছা, মানুষ তৃণমূলের কারাপশনের বিরুদ্ধে ভোট দিয়েছে এবং ভোট দিতে গিয়ে ভেবেছে যে কংগ্রেস বোধহয় সদর্থক দল নয়, তাই তারা দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে। সেই ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা সেই রকম রাজনৈতিক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তারা বলেছিলেন অঙ্গ বঙ্গ কলিঙ্গ, এই আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে আমরা সুশাসন দেব। গত 3 দিন ধরে যে কটা কর্মসূচি ঘোষণা হয়েছে, বাস্তবে যদি রূপায়িত হয়, এটা সাধারণ মানুষের পক্ষে মঙ্গল। এটা রাজনৈতিক বিরোধিতা বা আদর্শগত বিরোধিতা বিজেপির সঙ্গে আমার ছিল, আছে এবং থাকবে। কিন্তু যদি কোনো রকম দেখা যায় যে আজকে যেটা তিলজলার ঘটনা ঘটছে বা বিভিন্ন পৌরসভাগুলোতে তাদের চেয়ারম্যান থেকে শুরু করে তাদের একদম কাউন্সিলর পর্যন্ত পাড়ায় যে সিন্ডিকেট রাজ, যে কাটমানির রাজ, সেটাকে মানুষ বিরক্ত হয়ে গেছিল। মানুষ যেমন 2013 সালে 11 সালে সিপিএমকে তাড়াতে চেয়েছিল, এবার 2026 সালের নির্বাচনে ঠিক তারই প্রতিফলন দেখা গেছে এবং মুসলমান সম্প্রদায়েরও কিছু অংশ সেটাও বিজেপির ভোটে রূপান্তরিত হয়েছে। সেই জায়গায় একটা কথা বলতে ভুলে অ্যাড করবো, এই যে আপনি বলছেন না তিলজলা, তপসিয়া, এই জাভেদ খানের কথাগুলো বলছেন না, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির একটা উদাহরণ। অ্যাপিসমেন্ট পলিটিক্সের একটা এক্সাম্পল। এরা অন্যায় করবে কিন্তু কোনো অ্যাকশন হবে না, ঠিক এই জন্যই অবস্থা। আমি ঠিক একই প্রসঙ্গ নিয়ে অধ্যাপক বিশ্বজিৎ দাসের কাছে যাব। বিশ্বজিৎ স্যার, এই যে অ্যাপিসমেন্ট পলিটিক্সের কথা বারবার হয়েছে, যা আমরা খুশি করব, বেআইনি করব, আইন তাদের কাছে হচ্ছে তাদের মতন আইন, এবং যখনই তারা নিজেদের মতন করে করেছেন, পরবর্তীকালে ঘটনা ফ্যাক্ট সামনে এসছে। গার্ডেন রিচেই তো প্রায় 13 জন মানুষ মারা গেছে, আমার যদি ভুল না হয়, আজ থেকে বছর 1.5-2 আগে পুড়ে জ্বলে 13 জন, গতকাল তো 2 জন মানুষ মারা গেছে। কিন্তু তারপরেও ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে কলকাতা পুরসভা একদিন ভাঙতে গেছিল, কলকাতা পুরসভার লোক 2-4টে হাতুড়ি মাতুড়ি নিয়ে, আমার মনে আছে গার্ডেন রিচে ভাঙতে পারেনি, এবং তারপরেও কোনো ব্যবস্থা নিতে পারেনি আর, এবং সমস্ত ইল্লিগাল কনস্ট্রাকশনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। ফিরহাদ হাকিমের বাইট আমার আজও মনে আছে, যে উনি বলেছিলেন যে এটা বাম আমল থেকে হয়েছে, আমার আজও মনে আছে খুব পরিষ্কার। আপনার এই পদক্ষেপ দেখে সরকারের কি মনে হচ্ছে? এবং সরকার বলেছে যেখানে যেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন থাকবে সেটা ভাঙা হবে, মানে দেখা যেতে পারে তিলজলা, তপসিয়া ফাঁকা হয়ে যেতে পারে যদি সত্যিই সব ইল্লিগাল কনস্ট্রাকশন ভাঙা হয়। আমার কলিগ সুবীর বলছে এটা। দেখুন দেবাশিস, এটা সাধু এবং আইনসঙ্গত একটা উত্তর। দুর্নীতি একটা নেক্সাস তৈরি হয়েছিল, সেই নেক্সাসটা কোথায় কোথায় ছিল? প্রশাসন, পুলিশ, এদের সঙ্গে ছিল রাজনীতিবিদ এবং আদালত। এই যে 3টে জায়গা থেকে শুরু করে যে নেক্সাস বা আঁতাতটা তৈরি হয়েছিল, সেই কারণে আপনি দেখবেন পশ্চিমবঙ্গে শহরতলি, আমি গ্রামের কথা ছেড়ে দিলাম,
সেখানে একদম পুকুর বোঝাই করে ভরাট করে একের পর এক বাড়ি হয়েছে, এবং যে জমিগুলো বৈধ নয়। আমার কাছে অনেকে নিউ টাউনের কথা এসে বলছে এগুলো জমি বাড়ি করার মতো নয়, কিন্তু থানায় পয়সা দিলে বাড়ি করা যাবে। সুতরাং এই যে একটা নেক্সাস চলে এসছে, প্রত্যেকে এর একটা পার্ট ছিল। সেই পার্টটা শুরু ভাঙতে হয় কোথা থেকে? প্রশাসন থেকে। তারা থাকে মাথায়। তারা যদি ভাঙতে শুরু করে, তাহলে একদিকে রাজনীতিবিদরাও সাহস পাবে না, এবং পাড়ার যে অন্যান্য লোকাল রাজনীতিবিদ একই সঙ্গে কর্পোরেশনের যে জায়গা থেকে অনুমতি পাচ্ছে, আজকে যেগুলো ভাঙা হচ্ছে, আপনি ভাবুন তো, এর সঙ্গে সঙ্গে তো তাদেরও আইনের আওতায় আনা উচিত যারা এটার অনুমতি দিয়েছিল, এবং ওই অঞ্চলের তদানীন্তন পুলিশ যারা এটা দাঁড়িয়ে থেকে তদারকি করেছিল। সুতরাং এই সরকারের উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানায়। পশ্চিমবঙ্গের মানুষ এবার যে ভোট দিয়েছে, একেবারে তাদের প্রতিষ্ঠান বিরোধী ভোট। অনেকে এই যে আপনি একটু আগে বলছিলেন সংখ্যালঘুদের কথা, বিভিন্ন অঞ্চলের কথা, সংখ্যালঘু প্রায় 34টা সিটে ভারতীয় জনতা পার্টি জিতে এসছে। যে ন্যারেটিভস এতদিন ধরে চলছিল যে সংখ্যালঘু ভোট পাবে না, তৃণমূল কংগ্রেসের একেবারে নিজস্ব ভোট ব্যাংক, সেটাও কিন্তু মিথ্যে। আসলে একেবারে প্রান্তিক স্তর পর্যন্ত যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতিতে রুখে দাঁড়াবার কারো সাহস ছিল না। একটা চেন ছিল, সেই চেনটা ভাঙার উদ্যোগ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী থেকে, এবং মুখ্যমন্ত্রী যখন অর্ডার দিচ্ছেন, মন্ত্রিসভা যখন অর্ডার দিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে সেটা কার্যকর হচ্ছে। এই সদর্থক যে 3 দিনের পারফরমেন্স, এই পারফরমেন্স যদি থাকে, তাহলে চূড়ান্ত সুশাসনের দৃষ্টান্ত হবে, এবং একদিন একটা ভোটের জন্য নয়, 100 বছর এখান থেকে এই সরকারকে সরানো যাবে না। কিন্তু দেখতে হবে যে এই কনসিস্টেন্সিটা যেন বজায় থাকে। যারা প্রত্যেকে অপরাধী, যারা দুর্নীতি, যারা সুযোগ নিয়েছে, তাদের জন্য শাস্তি হয়। ঠিক। আমি একটা বিরতি নিই, আবার 3 জন আলোচক আমাদের সঙ্গে রয়েছেন, আমি তাদের কাছে আবার ফিরে আসব। দুটো গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আজ কিন্তু আপনাদের মনে থাকবে যে দেবাশিস হালদার যে চিকিৎসককে বদলি করা হয়েছিল, আবার তাকে ফেরত আনা হচ্ছে। আপনাদের মনে থাকবে সরকার ক্ষমতা এসে কয়েক ঘন্টার মধ্যে বহুল চর্চিত ওয়েমার শিট প্রকাশ করে দিয়েছিল। এই যে একাধিক সিদ্ধান্ত, আরও যা যা নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে আমরা আলোচনায় থাকব, সঙ্গে থাকবেন। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সবাই না রে আয়না। তোমার আমার আয়না, ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। ফ্যাশনেবল কিডস ওয়্যারের এক্সক্লুসিভ মেগা শোরুম অরেঞ্জেস, আ হাউস অফ আবরণ। যোগাযোগ 8100724076। অরেঞ্জেস, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ষোলো থেকে 18 মে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়াস প্রিমিয়ার ক্যারিয়ার এডুকেশন ফেয়ার 2026, a DSR ইনিশিয়েটিভ। অংশগ্রহণ করছে 100-রও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ। সময় সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা। প্রবেশ অবাধ। এরকম ফ্লেভার, অ্যারোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো? এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তুমিও জানো? এটাই তো মাকাইবাড়ির স্পেশালিটি। বাড়ির কাজ কদ্দূর? দেওয়ালের ড্যাম ধরা নিয়ে ওয়াটারপ্রুফিং প্ল্যান কিছু ভেবেছেন? ড্যাম ধরলে সারিয়ে ফেলবো। তাতে কিন্তু যেমন ঝঞ্ঝাট তেমন খরচ। তাহলে উপায়? বাড়ি তৈরি করার সময় জল ঢোকা সব রাস্তা আটকাতে হবে। বাড়ি বানানোর শুরুতেই শ্যাম স্টিলের স্টার্ট ফ্লেক্স ওয়াটারপ্রুফিং সলিউশন। জল ঢুকতেই দেয় না, ড্যাম্প পড়তেই দেয় না। হল্লা বউল কোড স্পন্সর্ড বাই সব চাষের সঠিক সুরক্ষা, ট্রাস্টো অর্গানিকে অগ্রণী। ফ্লেক্সি স্ট্রং মানে চিরদিন স্ট্রং। 4 তারিখে রেজাল্ট বেরোলো মে মাসের, আর 4 তারিখে রেজাল্ট বেরোনোর আগে আমি খুব সম্ভবত একটা প্রোগ্রাম করছিলাম, পাবলিক ফোন ইন প্রোগ্রাম, খুব সম্ভবত তার 3-4 দিন আগে, মানে 2 দফার ভোট হয়ে যাওয়ার পরে। তো একজন আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিলেন, আমার কথাটা আজও মনে আছে। আমার না কিছু কিছু কথা শুনলে মনে থাকে দীর্ঘদিন। তো ওই কে জিতবে কে হারবে এরকম আলোচনা হচ্ছিল, তখন রেজাল্ট বেরোয়নি। তো তিনি বললেন, দেখুন 23 তারিখ 29 তারিখের ভোটে মানুষ যাকে রায় দিয়েছেন তিনি জিতবেন তিনি হারবেন, কিন্তু একটা পারসেপশন আপনাকে বলে দিই, যে যদি
এবারে মানে 2026-এ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতে ক্ষমতায় আসে, যদি বিধানসভা নির্বাচনে মানুষের নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে আসে, তাহলে আগামী 50 বছর তৃণমূল কংগ্রেসকে আর কেউ হারাতে পারবে না, এটা উনি বলেছিলেন। আরেকটা কথা বলেছিলেন যে যদি এবার হারে, আগামী 500 বছরে তৃণমূল ফিরে আসতে পারবে না। আজকে দেখুন আমাদের প্যানেল করতে হচ্ছে, সরাসরি অফিসিয়াল গেস্ট দেওয়ার মতো মেরুদণ্ডের জোর নেই যে রাজনৈতিক দলের। আজকে আমার আজকে ওই কথাটা খুব মনে পড়ছে। আমরা একটা জায়গায় ডিবেট করি, কনস্ট্রাকটিভ ডিবেট করি। এখানে বিজেপির অফিসিয়াল স্পোকপারসন চার্লস নন্দী এসছেন, মিস্টার নন্দী এসছেন। কংগ্রেস তাদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ শক্তি মৈত্রকে পাঠিয়েছেন। আমরা অরাজনৈতিক ব্যক্তি হিসাবে স্যার বিশ্বজিৎ দাসকে রেখেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা যে তারা যা বলছেন সহমত হওয়ার জন্য বা ডিবেট করবার জন্য, তৃণমূল কংগ্রেস আজ হার হয়েছে কদিন, 4 তারিখ থেকে শুরু, আজকে 13 তারিখ। কদিন হয়েছে? 9 দিন, 8 দিন হয়েছে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই তার রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভকে এখানে পাঠানোর। তারা বড় বড় কথা বলতো, বুঝুন। তাহলে আমরা মানে একটা প্রোগ্রাম করতে গেলে পক্ষ বিপক্ষ তো থাকতে হয়। আমি তৃণমূলের এই বড় বড় আইটি সেল তৈরি হচ্ছে, একে সরানো হচ্ছে, ওকে সরানো হচ্ছে, আমি সবার উদ্দেশ্যে বলছি। আমি বলছি এখান থেকে বসে যে আপনারা গেস্ট পাঠান, গেস্ট না পাঠালে এইভাবে মাথা নিচু করে, রাজ্যে তো আপনারা তো 80টা আসন পেয়েছেন, আর না ছেড়ে দিন, নাহলে 80টা আসন তো রাজ্যের বিরোধিতা করবে তারা। বিজেপি থেকে গতবার 21-এ যা বিজেপির কন্ডিশন ছিল, তার থেকে তো তৃণমূলের অবস্থা ভালো হিসাব মতো দেখতে গেলে। যাই হোক, কি করবেন আপনাদের বিষয়। তবে এর মধ্যে যেটা আপডেট পাচ্ছি যে যারা করাপ্ট অফিসার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মুহূর্তে সিএম শুভেন্দু অধিকারী আজকে তার একটি বক্তব্য শোনানো প্রয়োজন। তিনি বলছেন যে সমস্ত ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে। আসুন দেখি কি বলেছেন সিএম শুভেন্দু অধিকারী। সিদ্ধান্ত নয়, কার্যকর। আমরা যেটা আজকে সই করলাম, সিবিআইর 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিধায় আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে বা পেয়ে যাবে, একটু আগেই অর্ডার হয়েছে। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছেন, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন, যার বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমলাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে। মানে আজকে আমার একজন কলিগের সঙ্গে কথা হচ্ছিল, তো সে বলছিল যে নিজেদের না এই সমস্ত অর্ডারগুলো শুনলে, আমরা তো দীর্ঘদিন সংবাদ মাধ্যমে কাজ করছি, কেউ 18 বছর, কেউ 20 বছর, যারা আমার সিনিয়র কলিগ রয়েছেন, অনেকে নতুনও রয়েছেন, মানে বিশ্বাস করুন একটা সেলফ স্যাটিসফ্যাকশন পাচ্ছি। সরকার চালাচ্ছে তা না। আমি যদি শ্রমিকদের কথা ধরি তাহলে বলতে হবে এটা বিজেপি সরকার নয়, এটা পশ্চিমবঙ্গ সরকার। শ্রমিক ভট্টাচার্য যিনি বিজেপির রাজ্য সভাপতি, তার কথা অনুযায়ী বলছে। একজন রাজ্যবাসী আমার সব থেকে আগে পরিচয়, এই রাজ্যের মানুষ, ভারতীয়, তারপর আমি রাজ্যের মানুষ। তো একটা না আত্মসন্তুষ্টি আসছে, এবং আমার মনে হয় ঘরে ঘরে এই আত্মসন্তুষ্টি মানুষের মধ্যে আসছে। দেখুন 3টে ডিপার্টমেন্ট, এডুকেশন মানে শিক্ষা দপ্তর দুর্নীতির আতুর ঘর, বারবার করে বলেছে তদন্তকারী সংস্থা, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু করতে পারেনি, কারণ রন্ধ্রে রন্ধ্রে বাধা, রন্ধ্রে রন্ধ্রে আইনি আটকানো, রন্ধ্রে রন্ধ্রে আইনি ভাবে তার বিরোধিতা করা। হাইকোর্ট হচ্ছে না ডিভিশন বেঞ্চ, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ হচ্ছে না ডিভিশন, ডিভিশন হচ্ছে না সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সিঙ্গেল হচ্ছে না ডিভিশন। টাকার পর টাকা, আমি বারবার করে বলছি, কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচ করা। দ্বিতীয় কি, মিউনিসিপ্যাল, আপনারা জানেন শপথ গ্রহণের 48 ঘন্টা পেরোয়নি রাজ্যের এই নিয়োগ, এই মিউনিসিপ্যাল নিয়োগ দুর্নীতিতে সুজিত বসু রাজ্যের বিধায়ক তথা মন্ত্রী
তথা ভাইস চেয়ারম্যান দক্ষিণ দমদম পুরসভা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। অসাধারণ পদক্ষেপ। তৃতীয় কি? কোঅপারেটিভ, আরেকটা গুরুত্বপূর্ণ, আমরা প্রায় খবর করতাম বিভিন্ন সমবায়ে দুর্নীতি। আমি মিস্টার নন্দীর কাছে যাব। এই যে 3টি দপ্তরের ক্ষেত্রে ক্লিন চিট দেওয়া হলো মিস্টার নন্দী, যে এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত আধিকারিকেরা করাপশনের সঙ্গে যুক্ত ছিলেন তার বিরুদ্ধে রীতিমতো ব্যবস্থা নেওয়া হবে, চার্জশিট তৈরি করার অনুমতি দেওয়া হলো। চার্জশিট মানেই হচ্ছে মূলত কিন্তু আইনি প্রক্রিয়ার একটা শেষ দিক বা তদন্তের শেষ দিক। দেখুন, একটু আগে আপনি বলছিলেন যে এডুকেশনের কথা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন, এডুকেশন ডিপার্টমেন্টের কথা। মনে রাখতে হবে যে আমরা ছোট থেকে শুনে এসেছি যে শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। ঠিক। এবং যারা আপনার সন্তানের ভবিষ্যৎ গড়ে দেন, মানে শিক্ষক, আমরা দেখলাম সেই শিক্ষকরা দুর্নীতি, মানে অযোগ্য যারা শিক্ষক, যাদের শিক্ষক হওয়ার কোনো অধিকারই নেই, যাদের শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই, তাদের নিয়ে চাকরি দেওয়া হলো। তো আমরা যেটা বলছি যে এদের বেতন ফেরত দিতে হবে, কারণ তারা যে অন্যায়ভাবে বেতনটা নিল সেই বেতনের দায়ভার আপনার আমি নেবো কেন? আমাদের ট্যাক্সের টাকা তারা কেন বেতন নিয়ে যাবে? এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট, আপনারা ভাবতে পারেন যে পশ্চিমবঙ্গ স্বাধীনতার সময় আমরা ছিলাম শিক্ষায়, পশ্চিমবঙ্গ ছিল 1 নম্বরে, আজকে আমরা চলে এসেছি 22 নম্বরে। যে পশ্চিমবঙ্গ রবি ঠাকুর, যে পশ্চিমবঙ্গ আচার্য জগদীশ চন্দ্র বসু, যে পশ্চিমবঙ্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিয়েছে, যে পশ্চিমবঙ্গ বঙ্কিমচন্দ্রের জন্ম দিয়েছে, সেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার হয়। যে শিক্ষামন্ত্রীর বাড়িতে থাকার কথা বই, তা না থেকে সেই শিক্ষামন্ত্রীর বাড়িতে থেকে সেক্স টয় পাওয়া যায়। এই হচ্ছে আমাদের শিক্ষা। দাদা, আপনি ভুলবেন না, 10 গ্রাম কিনতে গেলে মাথা ঘুরে যায়, 9 কেজি সোনা পাওয়া গেছিল। এটা ভুললে চলবে, এটাও ভুললে চলবে না। 9 কেজি সোনার দাম কত কোটি টাকা হতে পারে? আমরা শিক্ষাকে শেষ করে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শিক্ষাকে শেষ করে দিয়েছে। কালীঘাটের বাড়ি থেকে, তার ভাইপোর বিভিন্ন চামচার বাড়ি থেকে অযোগ্য শিক্ষকদের অ্যাপয়েন্টমেন্ট লেটার বিলি হয়েছে। তাদের আমরা বলছি ভাই বেতন ফেরত দিতে হবে, তোমরা যে বেতনটা নিয়েছো এটা চলতে পারে না। এটা হলো একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে যে একটা সময় আমরা দেখতাম যে আমরা কি জানতাম যে আমরা কোথায় কোথায় এগিয়ে। আমাদের এখানে দেখা গেল যে প্রথম যে পশ্চিমবঙ্গের মধ্যে বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রথম যে পশ্চিমবঙ্গের মধ্যে যে মেট্রো স্টেশন, এটা কলকাতায়, প্রথম যে হাই রাইজ, এটা কলকাতায়, প্রথম যে মোটর কারখানা, এটা পশ্চিমবঙ্গে, প্রথম যে কলিয়ারি, এটা পশ্চিমবঙ্গে, প্রথম যে স্টিল প্ল্যান্ট পশ্চিমবঙ্গে, প্রথম যে পাওয়ার প্ল্যান্ট পশ্চিমবঙ্গে। আর আজকে সেই পশ্চিমবঙ্গ ছেড়ে 6333টি লিস্টেড আনলিস্টেড কোম্পানি ছেড়ে চলে গেছে। এবার শিক্ষার কথা একটা কথা শেষ কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গোটা ভারতবর্ষে 7400 মতো শিক্ষা প্রতিষ্ঠান, মানে প্রাইমারি স্কুলে দেখা গেছে 0 অ্যাডমিশন। তার মধ্যে 4500 প্রাইমারি স্কুল পশ্চিমবঙ্গে, মানে যেখানে 0 অ্যাডমিশন। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই অবস্থায় পশ্চিমবঙ্গ শিক্ষাকে নিয়ে এসেছে। এবং একই রকমভাবে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে ইংলিশ মিডিয়াম স্কুল। পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় না, আমি বলছি পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে ইংলিশ মিডিয়াম স্কুল। এবং এই সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলের মাথা কারা রয়েছে খোঁজ করলেই জানতে পারা যাবে। এলাকার মানুষের কাছে খোঁজ নিন, প্রত্যেকটির মাথায় হয় বিধায়ক নয় কাউন্সিলর, তারা গজিয়ে তুলেছেন। প্রাইমারি হাতে বালা গলায় মালা, একদম। মানে আমার কাছে উদাহরণ আছে, আমি টিভিতে বলতে পারছি না, ব্যাপারটা অনেক এদের সঙ্গে শিক্ষার কোনো সম্পর্ক নেই একদম। মানে যাদের সঙ্গে তারা শুধুমাত্র রোজগারের জন্য, মানে যেভাবে হোটেল পুরো মাফিয়া একদম শিক্ষা প্রতিষ্ঠান। আমরা একটা বিরতির পরে ফিরে আসছি, শক্তিদার কাছে যাব, বিশ্বজিৎ স্যার রয়েছেন আমাদের সঙ্গে, আমরা জানবো। তৈরি হয়েছিল প্রভাবশালীদের প্রভাবের আস্তানা এবং আতুর ঘর হয়েছিল দুর্নীতির। আর সেই পুরো দুর্নীতির তদন্ত শুরু হলো, গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। আমি শক্তিদার কাছ থেকে জানতে চাইবো, শক্তিদা, এডুকেশন তো আছেই, আপনি বহু অনুষ্ঠানের সাক্ষী যেখানে এডুকেশন সেক্টরে দুর্নীতি নিয়ে আপনারা চিৎকার করে গলা ফাটিয়েছেন। আজকে তদন্ত এবং চার্জশিট তৈরি করার নির্দেশ দেওয়া, মানে শুভেন্দু অধিকারী বলছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে এটা করতে পারেনি গত সরকারের নেতিবাচক মানসিকতার জন্য, আমরা তাদেরকে ওপেন ছাড় দিয়ে দিয়েছি। আপনার কি মনে হয় এর ফলে হাল ফিরবে পুরো এলাকা বা পুরো দুর্নীতি নিয়ে? শুধু দক্ষিণ দমদম নয়, সারা পশ্চিমবাংলায় মিউনিসিপ্যাল কর্পোরেশন, ধরো হাওড়া, কলকাতা, আসানসোল, নর্থ বেঙ্গল এবং যত মিউনিসিপ্যালিটি আছে, পুরো দুর্নীতিটা টপ টু বটম হয়েছে। এবং আমি পুরসভা, দাদা আমি ছোট্ট ইনপুট দিই, একাধিক পুরসভা এরকম আছে যেখানে অস্থায়ী কর্মীরা দিনের পর দিন মাইনে পায় না, আশা কর্মীরা পায় না, কন্ট্রাকচুয়াল লেবাররাই কেউ পায় না।
যে কথাটা বলছি যে করোনার সময় সুজিত বোসের ব্যাংক অ্যাকাউন্টে কত তার ছেলের একটা ধাবা আছে লেকটাউনে, সেই ধাবা বললে কিলোমিটার লাগে না, হ্যাঁ সে একটা ধাবা আছে, সে অসাধারণ ব্যাপার না, সেইখানে কয়েকশো কোটি টাকা, 100 কোটি টাকা পাওয়া গেছে এবং সেই টাকাটা পাওয়া যায়নি, কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি, না হাওলা করে বিদেশে সেগুলো ট্রান্সফার করা হয়েছে এবং বলছে 350 পুরো কর্মী নিয়োগ করেছে সুজিত বোস। তার কোনো 10 ঘন্টা ধরে জেরা করবার পরও কোনো স্যাটিসফাইড আনসার দিতে পারেনি। এবং তুমি যে কথা বললে প্রসিকিউশনের পর চার্জশিট মানে একটা মামলা চূড়ান্ত পর্যায়ে গেলে চার্জশিট দেয়, সেই জায়গায় মুখ্যমন্ত্রী তাদের তল্পিবাহকদের বাজাবার জন্যে কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডাবল বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্ট, কখনো হাইকোর্ট, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমার তোমার ট্যাক্সের টাকা ব্যয় করে সেইগুলোকে আটকে রেখেছিল। একদম আজকে শুধু দক্ষিণ দমদম নয়, এই আমাদের স্ক্যানারে মানে যদি সত্যি হয়, যদি কাজ করার মানসিকতা থাকে, দুর্নীতি বন্ধ করার মানসিকতা থাকে, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রতিন ঘোষও কয়েকদিন ধরে তাকে ডাকা হচ্ছে, সে বলছে দলীয় কর্মীরা আজকে চারিদিকে মার খাচ্ছে, বিপন্ন, আমি ফিজিক্যালি আমি বাথরুমে পড়ে গেছি, প্রথম দিন বললেন বাথরুমে পড়ে গেছি, সেই জন্য যেতে পারছি না, তিনি এড়িয়ে যাচ্ছে। আমাদের উত্তর দমদমে দেখো, এইখানে এই যে অয়নশীল পুরো দুর্নীতির মুখ্য ভাব, উত্তর দমদমও এরকম বহু ঘটনা আছে যেখানে কাউন্সিলররা, চেয়ারম্যানরা তারা নির্ভয়ে আজকে মিউনিসিপ্যালিটিতে আসতে পারছে না। তার কারণটা কি? কেউ তার নিজের ছেলেকে চাকরি দিয়েছে, কেউ তার নিজের মেয়েকে চাকরি দিয়েছে। এর যদি প্রকৃত তদন্ত হয়, তদন্ত হয়ে যদি দোষী ব্যক্তিদের আইডেন্টিফাই করে প্রসিকিউশন করে আইনের পথে, শুধু রিভেঞ্জ না, প্রতিশোধ না, যেটা সঠিক সে আইনের পথে গিয়ে যদি তাদেরকে চাকরিগুলো ফেরত দিতে হয় এবং যে টাকাটা তারা অযোগ্য হয়ে এতদিন ধরে মাইনে পেয়েছে, যোগ্যরা কলকাতার রাজপথে দিনের পর দিন, মাসের পর মাস পুলিশের ধাক্কা খেয়েছে, অযোগ্যরা, আর তুমি যেটা বললে ওএমআর সিট উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড বের করে দিয়েছে। এখন ঘটনা হচ্ছে দুর্নীতিটা আজকে পশ্চিমবাংলার রন্ধে রন্ধে দুর্নীতি হয়েছে, গত সরকার সেটাকে নোটিস করেছেন এবং ইচ্ছাকৃতভাবে সেটাকে আটকে রেখেছেন, মানে ন্যায় বিচারের যে লড়াই তাকে আটকে রেখেছেন বারবার করে। দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদেরকে যদি দল থেকে সাসপেন্ড করতো বা আইনি প্রক্রিয়ায় তাদেরকে অভিযুক্ত করতো, তাহলে মনে হয় এই এত তাড়াতাড়ি পতনটা হতো না। ঠিক। এবং তৃণমূল কংগ্রেস যে গেছে, এটা ঘটনা যে তৃণমূল কংগ্রেস যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসেরও তো কিছু ভালো লোক আছে, সেই ভালো লোকগুলো তারা নিশ্চয়ই বিজেপিতে যাবে না বা সিপিএমে যাবে না, কংগ্রেস থেকে ভেঙেই তৃণমূল কংগ্রেস। তাদেরকে আপনি কংগ্রেসে আসার জন্য আহ্বান জানাচ্ছি না। আজকে এটা ভালো করেছেন, খুব ভালো বলেছেন। আজকে একটা কথা বলি তোমাকে, আমি চাই দলমত নির্বিশেষে এই পুরো নিয়োগ দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রের যে দুর্নীতি, এই দুটো দুর্নীতি পশ্চিমবাংলার আনুমানিক প্রায় 10 কোটি মানুষের কাছে একদম পরিষ্কার, সেইখানে গিয়ে আবার ম্যানিপুলেশন বা বিজেপির কোনো এমএলএ বা মন্ত্রীকে ধরে নিজে বাঁচবার চেষ্টা করা, সেইটা হলে সেইটা যাতে না ঘটনা। ঠিক। আমি বিশ্বজিৎদার কাছে আসি। আমার আজও মনে আছে যে যখন এই যোগ্য অযোগ্যের লড়াই চলছে এবং যার ফলে 26,000 মানুষের চাকরি চলে যাচ্ছে, সরকার ক্রমাগত একটা কথা বলে আসছে যে তাদের হাতে ওএমআর শিট নেই, ওএমআর শিট নষ্ট করে ফেলেছে। আপনি দেখুন বিশ্বজিৎ স্যার, কতটা নির্দয় এবং অমানবিক একটি সরকার এবং তার মুখ্যমন্ত্রী হতে পারেন যে যোগ্য লোকের চাকরি যাচ্ছে এটা জেনেও এসএসসিকে চুপ করে থাকতে তিনি নির্দেশ দিলেন। এসএসসি মুখ বন্ধ করে থাকলো। আচ্ছা, কি করে সম্ভব হলো যে নতুন সরকার আসার পর আমরা স্যার ট্যালি করেছি, ভেরিফাই করেছি বিভিন্ন ক্যান্ডিডেটের থেকে যে এটা কি তোমার ওএমআর শিট? সে বলেছে হ্যাঁ, ইট ইজ মাই ওএমআর শিট, ইট ইজ অরিজিনাল, নো ফেক।
কি করে সম্ভব হলো বার করে দেওয়ার? আমি শুধু ওই অমানবিকতার জায়গাটা, যে যোগ্য মানুষের ওএমআর শিট বার করে দিলে যাচাই হয়ে যেত কে যোগ্য না যোগ্য। একটাই ইস্যুতে তো 26,000 লোকের চাকরি গেল, যে যোগ্য আর অযোগ্যকে সেগ্রিগেট করা যাচ্ছে না, বাছাই করা যাচ্ছে না। বিচারপতিরা মানে এক কথায় কার্যত বাধ্য হয়ে রায় দিয়েছিলেন। আপনার মানে কি বল, সেই ওএমআর শিট বেরিয়ে গেল, ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যে ওএমআর শিট এসএসসি পাবলিশ করে দিল, মানে শিক্ষা দপ্তর। আমি তখনও আলোচনায় বলেছিলাম সরকারের সদিচ্ছার অভাব। ঠিক বলেছেন, সদিচ্ছা থাকলে এটা সম্ভব। আমি চিরকাল যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি কেন যাবে? তোমার মনে থাকবে সুপ্রিম কোর্টে সিবিআই যে তালিকা জমা দিয়েছিল টেন্টেড এবং নন টেন্টেড, সেখানে একটা তালিকা ছিল যারা দাগি। সেই দাগিদের লিস্টটা নিয়ে সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল স্কুল সার্ভিস কমিশনকে যে তাহলে আপনারা বলে দিন যে আর একজনও দাগি নেই। এটা পর্যন্ত তারা বলতে পারেনি আর একজনও দাগি নেই। যদি তারা বলতে পারতো যে আর একজনও দাগি নেই, তাহলে কিন্তু যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটা যেত না। কারণ তারা বলেছিল, সুপ্রিম কোর্ট যখন জানতে চায় যে একজনও আর দাগি নেই, তাহলে তো পরিষ্কার যে কজন দাগি। কিন্তু তারা বলছে যে আমরা জানি না এরপরে আবার বেরোবে কিনা, অর্থাৎ নিয়ন্ত্রণটা নেই, অথবা তারা নিশ্চিত জানতো যে আরো অনেকে আছে। সুতরাং এটা কখনোই উচিত হয়নি। যোগ্য চাকরি প্রার্থীদের সঙ্গে আমরা বারবার বলে এসেছি, যেভাবেই হোক সরকার বিরোধী সবাই বসে যোগ্য এবং বিচার ব্যবস্থা যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিটা থাক। একটা কি বিষয় জানো দেবাশিস, রবীন্দ্রনাথের কথা হচ্ছিল, রবীন্দ্রনাথ বলছেন যে কোনো জাতির যদি শিক্ষার মধ্যে দুর্নীতি ঢুকে যায়, সে জাতি বেশি দিন এক্সিস্ট করে না। একটা জাতিকে ধ্বংস করতে গেলে ওই শিক্ষায় দুর্নীতি ঢুকিয়ে দিতে পারলেই হলো। সেই জায়গাটায় এসে বাংলার যে আস্তে আস্তে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য, তুমি স্বাস্থ্যের কথা এখনো বলনি, এই দুটো ক্ষেত্রে একদম মানুষের যেটা বেসিক জায়গা, এই দুটো ক্ষেত্রে যখন দুর্নীতি ঢুকে যাচ্ছে, তখন আস্তে আস্তে জাতিটা সরে যাচ্ছিল। যে ন্যারেটিভস ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এই ভাবনা থেকে আস্তে 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 দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল বলেই আজকে এই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে এই যে বহিঃপ্রকাশ, এই যে 93% মানুষ ভোট দিতে আসা, এই যে প্রতিষ্ঠান বিরোধী একটা ভোটের হাওয়া, এবং সেখানে প্রত্যাশা অনেক বেশি এই সরকারের কাছে। সেই প্রত্যাশা যদি পূরণ করতে না পারে, আর একটা স্বচ্ছতা চাই শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, পরিকাঠামো তৈরির ক্ষেত্রে, তিনটে দিকে স্বচ্ছভাবে যদি কাজ করতে পারে, তাহলে কিন্তু এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। একদম, মানে একটা জায়গা আমার খুব আজকে মনে পড়ছে, সেটা হচ্ছে যে 16 সালের ঠিক আগে বিজেপির পার্টি অফিস থেকে নারদা কেলেঙ্কারির ছবিটা সামনে আসলো, তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জিতলো। 21 সালে একের পর এক দুর্নীতি, আমরা এখানে সিএনএ প্রোগ্রাম করলাম, বেলাগাম দুর্নীতি বছরের পর বছর চললো এপিসোড। তারপরেও 21-এ ম্যাসিভ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল জিতলো। এরপর তারা ভাবলো যে পৃথিবীতে আর কোনো ক্ষমতা নেই তাদের হারাবে, এবং পশ্চিমবঙ্গের মানুষ সব বন্ধ, আমরা যা খুশি তাই করব। এরপরে সেই ডেসপারেটনেস পতন ডেকে আনলো। আমি আবারও সবার কাছে আসবো আলোচনায়, তার কারণ দেখুন কাদম্বিনীর ঘটনায়, মানে অভয়ার ঘটনায় যে ডাক্তারবাবুরা মুখ হয়ে আন্দোলন করেছিলেন, লড়াই করেছিলেন, তাদের একের পর এক দেদার বদলি করা হলো। এই নতুন সরকার এসে স্বাস্থ্য দপ্তর আবার তাদের পুনঃকেন্দ্রে বহাল রাখবার নির্দেশ দিয়েছেন, তারা সবাই স্ব স্থানে আবার ফিরে আসবেন। মানে কোন জায়গাটা আমি বাদ দেব? দুর্নীতি হয়নি, আমি কোন জায়গাটা ধরে বলবো যে এটা খুব ভালো হয়েছে? কোন জায়গাটা আমাকে বলুন। আমি তার জন্য আমার দরকার ছিল তৃণমূলের রিপ্রেজেন্টেটিভ, যে আপনি বলুন গত 15 বছরে আপনার ভালো দিক একটা দুটো বলুন, যেটা আপনি বলতে পারবেন মানুষের সামনে। তারা ভেবেছিলেন এবারও, অভিষেক তো বলতেন গতবারের থেকে একটা হলেও বেশি পাবো, লাস্টের দিকে কুনাল টুনাল বলা শুরু করলেন যে 250-র উপর পাবো। ভাগ্যিস কেউ 200-300 বলে দেয়নি, 300-400 বলে দেয়নি পাবো, 293টার মধ্যে 300টা পাবো। যাই হোক, একটা বিরতির পরে ফিরে আসছি, আবারও আলোচনায় থাকবো। এটা একটা ফ্যাক্ট, বীরভূম যাচ্ছে, হঠাৎ দেখি গাড়ি আটকানো হলো, আমাদের গাড়ি, এবং বলছে এখানে টোল দিতে হবে। তাই বললাম কাগজ নেই? বলে হ্যাঁ কাগজ আছে, স্লিপ বিল কাগজ অবশ্যই দেবে, তাতে 20 টাকা করে টোল দিতে হবে। তো সেই টোল আমাদের থেকে নেওয়া হলো। আমরা যখন বললাম যে এই ব্যাপার, বললো না এই টোল সবার জন্য এটা দিতে হবে, আপনাকে আমি বিল দিচ্ছি, তো স্লিপ দিচ্ছি। আমি পরে খোঁজ নিয়ে জেনেছিলাম ওই টোল সম্পূর্ণভাবে এলাকার যে পুরো প্রতিনিধি, তার দাদাগিরি, আমার যতদূর মনে হয়, পরে রিপোর্টিং করিয়েছিলাম ওখানে, তো তার অঙ্গুলি হলো না তারা তোলে। এটা কোনো পিডব্লিউডি বা ন্যাশনাল আপনার
রোড অথরিটির তাদের নয়, এটা হাইওয়ে অথরিটির টোল নয়, এটা সম্পূর্ণভাবে দাদাগিরিতে। পরে আমি খোঁজ নিয়ে আমাদের রিপোর্টারদের থেকে জানতে পারলাম যে বিভিন্ন জেলায় এরকম টোল একাধিক আছে, যেগুলো কোনো সংশ্লিষ্ট দপ্তর নেয় না, মানে সেটা পিডব্লিউডি হোক বা রোড সড়ক দপ্তর নেয় না, এটা দাদাগিরির টোল। হ্যাঁ, দাদাগিরি স্লিপ টোল বলে। এই দেখুন, দেখুন এই যে স্লিপগুলো আমরা দেখাচ্ছি ছবি, 110, কোথাও 40, কোথাও 20, ওই যে 20 টাকা স্লিপ, আমাদের 20 টাকা নেওয়া হয়েছিল, আমরা ছোট গাড়িতে যাচ্ছিলাম। দেখুন টোল প্লাজা একদম পুরো ছাপ টাপ দিয়ে স্ট্যাম্প ফ্যাম্প দিয়ে রেডি সব, বুঝতে পারছেন? এটা অজয় সেতুর ছবি আমরা দেখাচ্ছি, সেটা এর। আর আমি যেটা কথা বলছি সেটা হচ্ছে বীরভূমে ছিল, হ্যাঁ বীরভূমের, এটাও খুব সম্ভবত এই দেখুন উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বুঝুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নাকি এটা টোল প্লাজা, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে এটা হচ্ছে দাদা প্লাজা, মানে এই দাদাগিরির টাকা আর কি এটা। যাই হোক, এই টোল বন্ধ করে দেওয়া হয়েছে। গাড়ির চালকরা তারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতেন যে বিহার, ঝাড়খণ্ড, ইউপি, এমপি, এদিকে হরিয়ানা, পাঞ্জাব, কোথাও সমস্যা নেই, যত পুলিশের দাদাগিরি বেঙ্গলে ঢুকে তার উপরেও কন্ট্রোল হচ্ছে, এই সব টোল অলরেডি উঠে গেছে মিস্টার নন্দী। এটাও একটা অসাধারণ পদক্ষেপ। রাস্তায় জ্যাম শুধু নয়, মানুষকে হয়রানি হেনস্থা করা, জিনিসপত্রের দাম বাড়া, আর ওই টোটো অটো ইউনিয়নের টাকা, এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাও আর দিতে হবে না। বরঞ্চ শ্রমিকদা বলছিলেন, শ্রমিকদা অসাধারণ বলছিলেন যে এর ফলে যদি মানুষের ভাড়া 2 টাকা কমে, সেটা আমাদের লাভ, তাতে আমরা খুশি। দেখুন, এটা তো আপনাদের মনে করিয়ে দিই, পাবলিক মেমোরি তো খুব শর্ট। এই যে পুরো বিষয়টা চলছে, এই যে দুর্নীতি কীভাবে করতে হবে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছেন। আপনাদের মনে করিয়ে দিই দর্শকদের জন্যে, আজ থেকে 5-7 বছর বা তার বেশি হবে, হয়তো প্রায় 10 বছর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ বললেন, আমি শুনি সব টাকা নাকি তোমরাই নিয়ে চলে যাচ্ছ, এটা তো হবে না, 75% আমাদের দাও, 25% তোমরা নাও। তার মানে উনি বুঝিয়ে দিলেন, কামাও, কামিয়ে যাও, কামাও, তোলো, টাকা তোলো, শুধু 75% আমাদের দাও। এটা কি ঠিক? আমি শুনেছি বিভিন্ন থানাকে নাকি টার্গেট দেওয়া হতো। হ্যাঁ, তো বরাবরই আছে যে এটা নতুন কথা না। গোলাবাড়ির থানার ওসির জন্য ছিল একটা সময় রেট ছিল 10 লাখ টাকা, না বিভিন্ন থানাকে বলা হতো মাস গেলে তাকে এত টাকা তুলে, ওটা পোস্টিং এর কথা বলছি। হ্যাঁ, এটা তো আছেই। এটা তো মানে একটা কথা আছে না ইংরেজিতে, করাপশন হ্যাজ টু বি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, টপ টু বটম চোর, যাতে কেউ কারো কিছু না বলতে পারে। একটু আগে বলছিলেন না যে ফাইল আছে কিন্তু কেন তারা দিচ্ছে না, দেবে কি করে, সবাই তো চোর। আর একটু আগে আমাদের রাজনৈতিক তিনি আছেন বিশ্লেষক, উনি বলছিলেন যে যোগ্য লোকেদের চাকরি যাচ্ছে, আপনিও বলছিলেন, আর মুখ্যমন্ত্রী তাদের বাঁচানোর চেষ্টা করছে না, কতটা নির্দয়। বাঁচাবে এটা কোত্থেকে? ওনাকে তো ভাইপোকে বাঁচাতে হবে। একটু আগে বলছিলেন যে কোনো নিয়ন্ত্রণ নেই নাকি মুখ্যমন্ত্রী, তা নয়। ব্যাপারটা হচ্ছে যে ভাইপোর অফিস থেকে দিনের পর দিন অযোগ্য লোকেদের চাকরি বিলি করা হয়েছে, বিক্রি করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিক্রি করা হয়েছে, টাকার বিনিময়ে, লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। তো সেখানে মুখ্যমন্ত্রী কি করে যোগ্য লোকেদের বাঁচাবে? মুখ্যমন্ত্রী চাইছে ভাইপোকে বাঁচাবে। তার একটাই কাজ, টার্গেট ছিল যে যে করে হোক ভাইপোকে আলটিমেটলি মুখ্যমন্ত্রী বানাতে হবে। সেই স্বপ্ন মুখ্যমন্ত্রী পূরণ হলো না, প্রাক্তন মুখ্যমন্ত্রী পূরণ হলো। বেশ, শক্তিদা আপনার কাছে আসবো। এই যে টোল প্লাজা, আপনিও অনেক ট্রাভেল করেন বিভিন্ন ক্ষেত্রে, এই ধরনের আনঅর্গানাইজড বা আনঅথরাইজড যে টোল এবং টোটো অটোর কাছে নাকি রীতিমতো খাতা ডায়েরিতে কোনো জায়গায় কোনো স্ট্যান্ডে 50 টাকা করে পার টোটো, কোথাও মানে টোটো এবং অটো, কোথাও 100 টাকা এরকম নাকি দিতে হতো। আমি তো অবাক শুনে। তার সংসদীয় গণতন্ত্রের ক্যারেক্টারটা যেটা তুমি বললে যে 80টা তো আসন পেয়েছে, তাহলে সরকার যদি কোনো ভুল করে বিধানসভায় সেগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরাই তো বিরোধী রাজনৈতিক দলের দায়িত্ব, তাই তো। কিন্তু তারা পারছে না কেন? তারা এমন একটা জায়গায় দুর্নীতির চূড়ায় পৌঁছে গেছিল যে আজকে রাস্তা দিয়ে যেতে গেলে তাদেরকে চোর চোর করে পেছনে তাড়া করছে। আজকে টোল প্লাজা যেটা, বা ধরো এই যে বিরাটি মোড় থেকে বিরাটি স্টেশন বা বিরাটি স্টেশন থেকে বেলঘড়িয়া যে অটোটা, দুপুর 12টার পরই দেখলাম সমস্ত তৃণমূলের পতাকা চড়ে গেল, সব জয় শ্রীরাম বলে একটা করে গেরুয়া পতাকা লাগিয়ে ঘোরাঘুরি শুরু করলো। সেইখানে আমার বক্তব্য একটাই, আমার বক্তব্য হচ্ছে সংসদীয় গণতন্ত্রে বিভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে, আদর্শগত বিরোধ থাকবে, কিন্তু কারাপশনটা ধরবে কে?
কারাপশনটা ধরবে, বিরোধী রাজনৈতিক দল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে সরকার এই ভুলটা করছে। তারা যদি পালিয়ে বেড়ায়, আজকে তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিমবাংলায় এমন একটা কারাপশনের চূড়ায় পৌঁছে গেছিল যে প্রত্যেকটা পদক্ষেপে, আজকে শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, শিল্প বলো, পুরো দুর্নীতি বলো, এমন কোনো স্টেজ নেই। এবং যে নেক্সাসটা তৈরি হয়েছিল যে একদম স্টেজ বাই স্টেজ, কারণ একজন চুরি করলে আর একজন যে বলবে তারও বলবার ক্ষমতা নেই, কারণ সে নিজেও চোর। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আজকে ধরো কংগ্রেস 2টো আসন পেয়েছে, আমরা বিগত বিধানসভায় আমরা 0 ছিলাম, আমরা একা লড়েছি, 2টোই মুর্শিদাবাদ থেকে পেয়েছি। এবং আমরা বলছি যে আমরা তো বলতে পারবো যদি সরকার কোনো ভুল করে, আমরা নিশ্চয়ই সরকারকে বলবার সুযোগ থাকবে। আমাদের কণ্ঠরোধ করবার ক্ষমতা তো গণতন্ত্রে নেই যে গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন ক্ষমতায় এসেই কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়ে কংগ্রেসটাকেই কিভাবে শেষ করা যায়, ওনার প্রথম এবং শেষ পদক্ষেপ ছিল। আজকে হিস্ট্রি রিপিট ইটসেলফ। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ভবানীপুরের বাড়িতে এখনও তার মুখ্যমন্ত্রীর ফলকটা যখন সরে যায়, তার জেড ক্যাটাগরির নিরাপত্তা যখন সরে যায়, এবং পাড়ার লোকেরা যখন, আমি শুভেন্দু অধিকারীর আদর্শের বিরোধী ছিলাম, আছি এবং থাকবো, কিন্তু দিনের পর দিন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করে আমি যদি কণ্ঠরোধ না, শক্তিদার রাস্তা রোধ তো করেছিলেন হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটে মানুষ ঢুকতে পারতো না, লোকে বলছে আগে এখানে আসতে পারতো না। মানে কি ভাবা যায়? ভাবা। এবং তার মানে অভিষেক ব্যানার্জি রাস্তা আটকে রাখা, অভিষেক ব্যানার্জি স্ত্রী বেরোলে 8 ঘন্টা রাস্তা বন্ধ থাকতো। ঠিক, এগুলো তো ঠিক না। একদম হসপিটালে যাওয়া, স্কুলে যাওয়া সব বন্ধ হয়ে গেছে। এরই রিটার্ন পেয়েছে তৃণমূল। একদম। দাদা ছোট্ট করে বলেন বিশ্ববিদ্যালয়ের কাছে যাবো। হ্যাঁ স্যার, আসছি একটু মানে তো এমার্জেন্সি চলছিল। আপনাদের বলে রাখি, তখন আমি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি। ওয়াকফ বিল, অ্যামেন্ডমেন্ট বিল যেদিন পাস হলো, আমরা সংখ্যালঘু মোর্চা বিজেপির থেকে হাজিরাম মোড়ে সবাইকে লাড্ডু বিতরণ করছিলাম। আমাকে ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাওয়া হলো লালবাজারে, রাত 1টায় ছাড়া হয়েছিল। লাড্ডু বিতরণের সঙ্গে আপনার ল অ্যান্ড অর্ডারের সমস্যা কি আছে? অর্থাৎ ওখানে ছিল এমার্জেন্সি। এই অবস্থায় ব্যাপারটা চলে গেছিল। আমি আমার অভিজ্ঞতার কথা বললাম। আর একটু আগে উনি বলছিলেন যে অটো টোটো ইউনিয়নের ব্যাপার, আমাদের ওখানে নাকি ওই বিজেপির ফ্ল্যাগ হচ্ছে। মনে রাখতে হবে, আপনি দর্শকদের জন্য বলে রাখি, বিজেপির কিন্তু কোনো অটো টোটো ইউনিয়ন নেই। যারা এটা করছে তারা কিন্তু হঠাৎ গজিয়ে ওঠা বিজেপি, এদের কথা চলবে না। বারবার বলছে। বিষয় স্যার প্লিজ, হাতের সময় খুব কম। হ্যাঁ, অডিওটা পাচ্ছি না স্যার, অডিও পাচ্ছি না। এইমাত্র শক্তিদা বলছিলেন যে এর আগে কংগ্রেস 0 ছিল, বাইরন বিশ্বাস ছিল কংগ্রেস থেকে নির্বাচিত, কিন্তু তাকে রাখতে পারেনি, তৃণমূল কংগ্রেস চলে গেছে। এই যে আজকে এত দুর্নীতি, এত কংগ্রেস তো তাও লড়াই করেছে, কিন্তু কোথায় বলুন তো শক্তিশালী একটা লড়াই দিতে পেরেছে পশ্চিমবঙ্গে এই দুর্নীতির বিরুদ্ধে, এই 15 বছরের শাসনের বিরুদ্ধে যে বিরোধী দলগুলো ছিল? তাহলে কংগ্রেস থাকতে, বামেরা থাকতে, বিজেপি, তারা কিন্তু প্রধান বিরোধী দল হিসাবে ফাইটটা দিয়েছে। 1 2 নম্বর হচ্ছে, দেখুন, দুর্নীতির কথা বলতেই হবে যেখানে দুর্নীতি হয়েছে। আজকে আমার কাছে এটাও প্রশ্ন, একজন শিক্ষক হিসাবে, নিটের মতো পরীক্ষা গতবার ক্যান্সেল হলো, এবারও ক্যান্সেল হলো। এনটিএ যে সংস্থা, তারা পরীক্ষাটা চালাচ্ছে এবং কেন্দ্রীয় সরকার জানার সঙ্গে সঙ্গে এটাকে ক্যান্সেল করেছে। তাহলে এই চক্রটাকে ধরা যাচ্ছে না কেন? যেখানে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে প্রশ্ন বিক্রি হচ্ছে আগামী দিনে ডাক্তার হবে বলে। অর্থাৎ এই যে চূড়ান্ত ভাবে